জড়িয়ে ধরে আলোকে, তারপর ফোপাতে থাকে। ঋতু পাশে বসে নিশ্চুপ কেঁদে যাচ্ছে। লিভিং রুমে যত মহিলা আছে সবাই সান্ত্বনা বাণী শুনিয়ে যাচ্ছে। আলো ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইলোরা মির্জা এগিয়ে গিয়ে ঈশিতাকে উদ্দেশ্য করে বলে, কাকে জড়িয়ে ধরে আছিস তুই? ও মজা পাচ্ছে, মজা। আলো কপাল কুঁচকে ফেলে কঠিন গলায় বলে, বাজে কথা বন্ধ করুন। একজনের মৃত্যুতে আমি মজা পাবো কেন? একজনের মৃত্যুতে না, এই পরিবারের ভোগান্তিতে মজা পাচ্ছিস তুই, হতচ্ছাড়ি। সব মহিলারা হতভম্ব হয়ে যায় ইলোরার কথা শুনে। আলো ধমকের সুরে বলে, কথা বুঝে শুনে বলবেন, মুখ সামলে বলবেন। দাদি, নরম গলায় শামিন ইলোরাকে ডাকে। ইলোরা ঘুরে তাকায়। সিঁড়ির কাছটাতে দাঁড়িয়ে আছে শামিন। সাদা রঙের পাঞ্জাবি পরনে, তার মাথার টুপিটা খুলে হাতে নিয়েছে। আলো ঈশিতাকে রেখে উঠে দাঁড়ায়। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে শামিনকে দেখে। যে লোকটা তাকে একদিন বাবাহারা করে দিতে পারত, আজ নিজের বাবা হারিয়ে কতটা পরিবর্তন এসেছে চেহারায় সেটা দেখতে থাকে। শামিন একেবারের জন্যেও আলোর দিকে তাকায়নি। সেই নিষ্প্রাণ গলায় ইলোরাকে বলে, কেউ মৃত ব্যক্তির সামনে সমবেদনা জানাতে আসলে তাকে এভাবে অপমান করতে নেই। কথাটি বলে শামিন দোতলার ওঠার জন্য পা রাখে সিঁড়ির প্রথম ধাপে। পেছন থেকে আলো বলে ওঠে, দাঁড়ান। শামিন দাঁড়িয়ে পড়ে, কিন্তু আলোর দিকে ঘুরে তাকায় না। আলো এগিয়ে এসে শামিনের পেছনে দাঁড়িয়ে বলতে থাকে, জানি এই সময়ে এসব বলা উচিত না, তবুও বাধ্য হয়ে বলছি। আমার দাদুর দেওয়া একটা চেইন বিক্রি করে টাকা নিয়ে এসেছি আমি। টাকাগুলো নিয়ে আমাকে ঋণ মুক্ত করুন। ঋতুর কাছে দিয়ে যাও, টাকা গুনার পরিস্থিতিতে আমি নেই। অস্ফুট স্বরে বলে শামিন। আলো বলতে থাকে, জানি এই সময়ে এসব কথা আপনাকে বলা ঠিক হচ্ছে না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার বাবার মৃত্যুটা কি কোনোভাবে আমার জন্য হয়েছে? আমি দায়ী? শামিন নিচু স্বরে কিন্তু তেজি কণ্ঠে বলে। মোটেই না, অবান্তর কথা। আলো বলতে থাকে, কাল সন্ধ্যার ঘটনার পর থেকে আপনার বাড়ির লোকজন আমাকে অপরাধী সাজিয়ে আমার দিকে আঙুল তুলছিল। অপরাধী তার অপরাধ স্বীকার করে স্বেচ্ছায় শাস্তি পেতে গেল, সেজন্য ভিকটিমকে দোষী সাব্যস্ত করা হলো। কেন সেটা সে অপরাধীকে আটকাচ্ছে না? সেটা কি উচিত ছিল? উচিত হয়নি, ওদের পক্ষ থেকে ক্ষমা চাইছি। আজ আমি এখানে ঈশিতা আপুকে সমবেদনা জানাতে এসেছি, সেটা কি ভুল হয়েছে? ভুল হয়নি, তুমি মহৎ। তাহলে আপনার বাড়ির লোকজন এভাবে কেন অপমান করবে, যেন আমি একজন অপরাধী, যেখানে আমার কখনো কোনো দোষ ছিলই না? আপনি যা করেছেন তার বিনিময়ে অতটুকু রিয়্যাক্ট করা কি স্বাভাবিক না আমার? ঠান্ডা মাথায় বলুন। শামিন নিচু স্বরে বলে, স্বাভাবিক। তাহলে সবাই বারবার আমাকে দোষারোপ করছে কেন, যেন আমি সর্বনাশী? শামিন ওদিকে ফিরেই স্বাভাবিক গলায় বলে, দাদি বৃদ্ধা মানুষ, তাই এমন করছে। দাদির হয়ে আমি ক্ষমা চাইছি। সমবেদনা জানানো হয়ে গেলে তুমি বাড়ি চলে যাও। কোনো কিছুতে তোমার কোনো দোষ নেই। তুমি নির্দোষ ছিলে, আছো, এবং আমার কাছে বরাবর নির্দোষ থাকবে। আলো শামিনের মাথার দিকে তাকিয়ে থাকে। শামিন একবারের জন্যেও আলোর দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। বাতাসে নির্বাচন গন্ধ পাচ্ছি। চোখ বন্ধ করে একটা প্রশান্তির গভীর নিঃশ্বাস ফেলে সাগর বলে। শমশের ভূঁইয়া ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। সাগর চোখ মেলে তাকিয়ে বলে, বিষয়টা পুরোটা মাথার উপর দিয়ে গেল আব্বা। বিষয়টা যাই হোক না কেন, লাভ তো আমারই হচ্ছে। এরকম অনাকাঙ্ক্ষিত সুযোগ হাতে চলে আসলো। বিষয়টা পুরোটা মাথার উপর দিয়ে গেল আব্বা, কিন্তু হজম করতে বেশ কষ্ট হচ্ছে আমার। মানে আপনি ভাবতে পারেন, সিংহ তার স্বাদের রাজত্ব স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে। শমশের ভূঁইয়ার কিছুক্ষণ চুপ করে থেকে বলে, সিংহ রাজত্ব ছেড়েছে, শুধু তার উপাধি না। ওকে আন্ডার সিস্টেম করিস না বাপ। অতীতে বহুবার ওকে আন্ডার সিস্টেম করে কোপ খেয়েছি। বাবার কথায় সাগর মাথা নাড়ে, তারপর বলে, ভাইয়া, দরজার বাইরে ঋতু দাঁড়িয়ে আছে। শামিন দোতলার বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে ছিল। ঋতুর কথায় মাথা ঘুরিয়ে তাকায়। ভাইয়া, আত্মীয় স্বজনরা বাড়িতে খাবার দিতে চাচ্ছে, তাদের কি বলবো? এসব কেন?
নিয়ম নাকি ভুলে গেলেন? নিয়ম? শামিন অন্যমনস্ক হয়ে প্রশ্ন করে, তারপর উত্তরের অপেক্ষা না করেই ঋতুকে বলে। যা মন চায় করো। ঋতু দাঁড়িয়ে থেকে কয়েক মুহূর্ত পরে বলে, এতিমখানায় খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি বাড়িতেও মিসকিন ডেকে খাইয়ে দিতে। আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছি। অনুমতির কি আছে ঋতু? তুমি যেটা ভালো মনে করো, জামিলকে টাকা দিয়ে সব বুঝিয়ে দাও। তারপর কিছুক্ষণ পরে চুপ করে থেকে বলে, তুমি ওই অবস্থায় দৌড়াদৌড়ি করো না, খাওয়া দাওয়া ঠিক মতো করো। ইহানকে খাওয়াও, ইশিতাকে খাওয়াও। তোমরা না খেয়ে থাকলে বাবা ফিরে আসবে না। আর আপনি আপনি খাবেন না? গত রাত থেকে কিচ্ছু খাননি। খাবো। এক গ্লাস পানি পাঠিয়ে দাও কাউকে দিয়ে। ঋতু চলে যাওয়ার আগে নিচু স্বরে বলে, ভাবি আমার কাছে কিছু টাকা দিয়ে গেছে, কোথায় রাখবো ভাইয়া? বিছানার উপর রেখে যাও। রেহিনা দরজার কাছে দাঁড়িয়ে বারবার ভিতরে উকি দিচ্ছে। আলো খেয়াল করেছে কিন্তু কিছু বলছে না। হিয়া মাথা ঘুরিয়ে রেহেনার দিকে তাকিয়ে বলে, আন্টি আসুন না, ভেতরে আসুন। রেহেনা ভিতরে ঢোকে। আলো তার মায়ের দিকে তাকিয়ে বলে, কিছু বলতে চাইলে বলতে পারো। রেহেনা আমতা আমতা করে বলে, ও বাড়িতে ভাত তরকারি দেওয়াটা উচিত নয় কি? কোন বাড়িতে? মরা বাড়িতে। আলো মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, কেন? তুমি কি সত্যি সত্যি বেআই বাড়ি ভাবছো ও বাড়িকে? রেহেনা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, পাড়া প্রতিবেশী বাঁকা কথা শুনিয়ে যাচ্ছে। কোন জন্মের পাড়া প্রতিবেশীর কথা আমি গায়ে লাগিয়েছি? এখন ভাত তরকারি রেঁধে পাঠাবে। কাল ওই স্বামী নিয়াজ স্যার এসে তোমার কাছে জামাই আদর খেতে চাইবে। খাওয়াবে তুমি? আলো এভাবে কথা বলিস না, লোকটার বাবা মারা গিয়েছে। এখন অন্তত চুপ কর, শুনতে ইচ্ছে করছে না আর। হিয়া চেঁচিয়ে বলে ওঠে। আলো চুপ হয়ে যায়। রেহেনা বলতে থাকে, তোর বাবাও বলেছিল তোর মতো থাকলে পাঠাবো। এক সমাজে চলতে গেলে শত্রু বাড়িতেও তো মানুষ এসব দেয় সামাজিকতার খাতিরে। হ্যাঁ, তোমরা এখন মেয়ের কিডন্যাপার আর ছেলেদের গলায় চাকু ধরা লোকের মর্মে মরিয়া হয়ে উঠেছো। যাও পাঠিয়ে দাও। আমাকে বলছো কেন? পাড়া প্রতিবেশীর থেকে অনুমতি নাও। রেহেনা কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে চলে যায়। হিয়া আলোর দিকে তাকিয়ে বলে, তোকে কি দিয়ে বানিয়েছে আল্লাহ? আমি সেদিন রেপ হতে পারতো রিয়া। হয়নি তো, তাই না? তোকে বিয়ে করেছে। রোজ কত শত পলিটিশিয়ানরা মেয়েদের রেপ করে বনে জঙ্গলে ফেলে দিয়ে যায়, কেউ খবর রাখে না। এমন কিছু তো তোর সাথে হয়নি। তোকে বিয়ে করেছে, শেষমেশ ভুল বুঝতে পেরে তোর জন্য নিজের ক্যারিয়ারের বলি চড়িয়েছে। তোরা যে দৃষ্টিকোণ থেকেই অন্যায়টাকে দেখবি না কেন হিয়া, ওইটা অন্যায়ই থেকে যাবে, একটা ঘোর অন্যায়। অন্যায় অন্যায়ই থাকবে, কিন্তু একজন অপরাধী যে সারা জীবন অপরাধীই থাকবে, তোকে এমন কথা মাথার দিব্যি দিয়ে কে বলেছে? জবাব দে আমাকে। না, সে হজ করে হাজি হয়ে গিয়েছে, কিন্তু আমি তার কাছে যাব না। কি করবি এখন আমাকে? তোরা মেরে ফেলবি? মেরে ফেল। হিয়া চুপ করে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। আলো বলে, তোদের কাছে সে ফেরেশতা সম মানুষ, কিন্তু আমার কাছে সে একটা অপরাধীই থাকবে। অপরাধীকে ক্ষমা করা যায়, তার প্রতি সহমর্মিতা দেখানো যায়, কিন্তু সংসার করা যায় না হিয়া। আমি কোনো সমঝোতার সংসার চাই না হিয়া, আমি চাই একটা ভালোবাসার সংসার। ওনাকে আমি কখনো ভালোবাসা বুঝাতে পারবো না রে। বুঝবি না তোরা, আমাকে কেউ বুঝবি না। শরীর খারাপ? ফুয়াদ ঘরের ভিতর ঢুকে স্বামীনের বিছানায় বসে। স্বামী আধশোয়া হয়েছিল। মৃদুস্বরে বলে, মাথা ব্যথা, মেডিসিন নিয়েছি। ঈশিতার জন্য ডাক্তার ডাকা হয়েছে, অবস্থা খারাপ করে ফেলেছে নিজের। পড়ি আছে, দেখবে। ইসমামের সাথে কথা হয়েছে? বিকেলে হয়েছে। ভেঙে পড়েছে খুব। ওকে সামলানোর কেউ নেই ওখানে। আর তোকে? ফুয়াদ স্বামীনের দিকে তাকিয়ে বলে, তারপর বলতে থাকে, তোকে সামলানোর কেউ আছে? তুই নিজেকে দেখেছিস? তুই আছিস, জামিল আছে, আর কাকে লাগবে আমার? স্বামীন ঠান্ডা গলায় জবাব দেয়। কিছুক্ষণ দুজনে চুপচাপ। তারপর স্বামীন বলতে থাকে, বাবা সবসময় আফসোস করতেন, তার মৃত্যু শয্যায় ইসমাম পাশে থাকবে না। আজ দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস, তার একটা সন্তানও থাকতে পারলো না। সবকিছু ঘেঁটে দেই আমি ফুয়াদ, তুই ঠিক বলিস, আমি বড্ড অযোগ্য।
ফুয়াদ তার বন্ধুর কাঁধে হাত রাখে। শামীম দ্রুত নিজেকে সামলে নেয়। ফুয়াদ প্রসঙ্গ পাল্টে বলে। আতার আলমের বাড়ি থেকে ভাত তরকারি পাঠানো হয়েছে। শামীম চুপ করে থাকে। ফুয়াদ বলে। হঠাৎ কি হয়েছিল? কেন এত বড় সিদ্ধান্ত নিলি? ও আমাকে বললো ওর লাইফে আমার অস্তিত্ব টের পেলে সুইসাইড করবে। এত বড় একটা কথা বললো। তুই ঘৃণার পরিমাণ দেখেছিস? কতটা ক্ষত দিয়েছি আমি ওকে। কিচ্ছু সারাতে তো পারবো না। ভাবলাম একটু স্বস্তি দেই ওকে। ও মনে করে আতাউর আলম ভোটে দাঁড়ালে জিতে যেত। আমি তাই সেই ব্যবস্থা করে দিলাম। এতটুকু স্বস্তি তো আসিয়াকে দেওয়ার ক্ষমতা এই ফেরাউন রাখে। ও স্বস্তি পায়। ডেলিভারি বয় এসে নিচে দাঁড়িয়ে আছে। আলো আর শেফালি হাতে হাতে আচারের বয়ামগুলো নামিয়ে নিচ্ছে। সানজিদা, বিউটি, হিয়া, শ্রাবণী মশলা প্রক্রিয়াজাত করছে। ডেলিভারি বয়কে দোকানের লিস্টগুলো বুঝিয়ে দিয়ে আলো ওড়নায় হাত মুছতে মুছতে ছাদে যায়। ছাদে গিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে। আজকের মতো কাজ শেষ। শেফালি আপু আর বিউটি আপু তোমরা যাও, তোমাদের তো কাজ রয়েছে আরো। বাকি কাজ আমরা হাতে হাতে করতে পারবো। আলো হেসে বলে। যাও। শেফালি আর বিউটি চলে যায়। আলো বসে যায় বাকিদের সাথে মশলা প্রক্রিয়াজাত করতে। কিছুক্ষণ পরে নিচে চেঁচামেচির শব্দ শোনা যায়। সবাই সবার মুখের দিকে তাকায়। আলো উঠে গায়ে ওড়না জড়িয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ির আঙিনায় চলে আসে। আশেপাশের বাড়ির বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে। আলোর বাবা মাও আছে। আলোকে দেখে ব্যবসায়ী আলাউদ্দিন বলে ওঠে। আলো বলে। কি হয়েছে আঙ্কেল? কি হয়েছে? তোমার জন্য তো এই পাড়ায় শান্তিপূর্ণভাবে কেউ থাকতে পারবে না দেখছি। কি করেছি আমি? কি করছো আজকাল? হিজড়াদের সাথে চলাফেরা করো। তোমার ওইসব পোষা হিজড়া কি করে জানো? মহল্লার দোকানে দোকানে চাঁদাবাজি করে, ভদ্রলোকদের হয়রানি করে বেড়ায়। এই তো গতকালকে আর্কিটেক্ট সাহেবের 3 মাসের নাতির মুখে দেখবে এতে ঢুকেছিল। উল্টাপাল্টা করে বুঝিয়েছিল শিশুটাকে। আরো কত ধরনের অত্যাচার ওরা করে তুমি জানো? আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে। শেফালি আর বিউটি আপুকে কিছু করেছে? করেনি তো, তাই না? ওরা করেনি, কিন্তু তোমার আশা করা পেয়ে তো ওরা সব জাতিরা মহল্লায় ঢুকে এমন করছে। স্বজাতি মানে? আমরা সবাই একই জাতি, সবাই মানুষ। শেফালি আর বিউটি আপু যদি কিছু করে থাকে তাহলে আমাকে বলুন। বাকিদের তো আর আমি লিড করিনি। থানায় কমপ্লেন করুন। জালালউদ্দিনের পাশ থেকে তার স্ত্রী বলে। তারপর আতায়ুর আলমের দিকে তাকিয়ে বলে। শুনুন ভাই, আপনি সুজন ব্যক্তি, তাই আপনাকে বলছি একটু রয়ে শুয়ে চলাফেরা করতে বলুন মেয়েকে, আর পারলে একটু ভদ্রতা শেখাবেন। সামিন, দেখো, ওই দিন সন্ধ্যার পর থেকে তোমার প্রতি আমি যথেষ্ট বিরক্ত ছিলাম। এখন আমি যথেষ্ট মর্মাহত, তাই তোমাকে ধমকাচ্ছি না, কিন্তু তুমি তোমার সিদ্ধান্ত বদলে নাও। বারবার বলছি। দা আঙ্কেল, আমি গুটিয়ে নিয়েছি সব কিছু থেকে। সামিন, তুমি কি ভুলে গিয়েছো নমিনেশন পাওয়ার জন্য তুমি কি কি করেছিলে? ভুলে গেছো তুমি কতটা পরিশ্রম করে তুমি এই পর্যায়ে এসেছো? কোনো টাকা পয়সা ইনভেস্ট না করে, কোনো অবৈধ উপায় অবলম্বন না করে ভুলে গেলে সব? কিচ্ছু করার নেই আঙ্কেল। পুরো নির্বাচন আঙ্কেল। কথাটি বলে কবির আলমগীরের মুখের উপর ফোন কেটে দেয় শামীম। তারপর কিছুক্ষণ চুপ করে বসে থাকে। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠতেই শামীম ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে রনি বলে। ভাই, মহল্লার কিছু লোকজনের সাথে ভাবি হাঙ্গামা করছে। ওকে ওর মতো ছেড়ে দে রনি, ও সামনে নিতে পারবে। বিরক্ত করিস না ওকে। আমি নির্বাচনে দাঁড়াবো আবার। আতায়ুর আলম হতভম্ব হয়ে যায়। আলো বাবার দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বলে। আতায়ুর আলম উঠে দাঁড়ায়, আতঙ্কিত মুখ নিয়ে বলে। অসম্ভব, আমি আবার ওই মরণ খেলায় নামতে চাই না, একেবারেই না। তুই বাদ দে। কেন বাদ দেব? বাদ দেব না আব্বু।
আবার নির্বাচন হবে, তুমি দাঁড়াবে স্বতন্ত্র প্রার্থী হয়ে, ভোট হবে, তুমি জিতবে, আর কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না আব্বু। আতায়ুর আলম মেয়ের মাথায় হাত রেখে নরম গলায় বলে, এত জেদ বড় খারাপ জিনিস মা, এত জেদ করিস না। আমি আগেরবার ভুল করেছিলাম। আমার মতো লোকের রাজনীতি মানায় না মা। আমার মতো সাপোজ লোক, যার কোনো লোকবল নেই, অর্থ নেই, তার রাজনীতি মানায় না। কিন্তু তোমার দেশ সেবা করার মতো একটা উদার মন আছে আব্বু, ওটাই যথেষ্ট আব্বু। সবটা যখন অগোছালো হয়েই গিয়েছে, আর একবার এই খেলাটা আমি খেলে দেখতে চাই। তুমি একটা সুযোগ পেয়েছো আব্বু, তুমি দাঁড়াবে, তুমি অবশ্যই নির্বাচনে দাঁড়াবে, এবং ওই ইয়াসার মির্জাকে তুমি জিতে দেখিয়ে দিবে, অবশ্যই দেখিয়ে দিবে। 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছে সে। যে কোচিং সেন্টারে আলো পড়ায় সেখানের হেড ম্যাম এখনো এসে পৌঁছয়নি। চাবি তার কাছে। কোচিং সেন্টারটা গলির মেইন রোডের ধারে। আলো পোর্চের নিচে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। আজ পিরিয়ড হয়েছে, তাই মেজাজটা একটু বেশি বিগড়ে গিয়েছে। আলো মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই আলোর চোখ মুখ ভয়ে শুকনো হয়ে যায়। কিছু খ্যাপা কুকুর এদিকে ছুটে আসছে। আলো ডান পাশে একটা বাইক রাখা ছিল, সে ভয় পেয়ে বাইকের পিছনে গিয়ে দাঁড়ায়। আলোর দুর্ভাগ্য, কুকুরগুলো তার সামনে এসেই দাঁড়িয়ে আছে। আলোকে দেখছে সব কটা। এমনিতেই এই মাসে সব কুকুর খ্যাপা হয়ে যায়, তার উপরে এইগুলো কেমন ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে, জিভ বের করে আছে। আজ আলোর 12টা বেজে গেলেও যেতে পারে। সে ঢোক গিলে এদিক ওদিক অসহায়ের মতো তাকাচ্ছে। মেইন রোডের অপোজিটে চায়ের দোকানে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে আলোকে দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছিল শামিন। শামিনের চোখে মুখে সংকোচ। সে জানতো না আলো এখানে পড়ায়, তাহলে সে আসতো না কখনোই। তার ফোনের রিংটোন বেজে যাচ্ছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ঈশিতা উদাসী গলায় বলে, আসছি। শুকনো গলায় বলে শামিন ফোন কেটে দেয়। কোনো উপায় না দেখে আলোর দিকে এগিয়ে যায় শামিন। কুকুরের ভয়ে দম বন্ধ হয়ে যাচ্ছিল আলোর। ছুটতেও পারছিল না সে। অসহায়ের মতো ডান দিকে তাকাতেই সে থমকে যায়। নেভি ব্লু রঙের শার্ট গায়ে, অগোছালো চেহারায়, ক্লান্ত ভঙ্গিতে শামিন তার দিকে এগিয়ে যাচ্ছে। আলো দাঁড়িয়ে থাকে শামিনের দিকে তাকিয়ে। লোকটাকে দেখে মনে হচ্ছে বাবার মৃত্যুর পরে আর শেভ করেনি। ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, বাহুবলীর মতো শরীরটাকে রোগা লাগছে বেশ। শামিন আলোর একেবারে কাছে গিয়ে নিচু স্বরে বলে, আমার বাইক। আলো অবাক হয়ে বাইকটার দিকে তাকায়। সে এতক্ষণ শামিনের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। মুখ ভর্তি সংকোচ নিয়ে সে সরে দাঁড়ায়। শামিন বাইকে উঠতে যাবে তখন আলো নিচু স্বরে বলে ওঠে, কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে যান। শামিন দাঁড়িয়ে পড়ে। আলোর নিচু করে রাখা মুখটার দিকে এক পলক তাকিয়ে নিচু হয়ে একটা ইটের টুকরো তুলে নিয়ে দূরে ছুঁড়ে মারে। কুকুরগুলো দৌড়ে সেদিকে যায়। শামিন বলতে না চেয়েও বলে ওঠে, আমার কাছে হেল্প চাইতে তোমার আত্মসম্মান অসম্মানিত হলো না? আপনার জায়গায় একজন পথচারী হলেও আমি হেল্প চাইতাম। নিচু গলায় বলে আলো। শামিন কিছু না বলে আবারও বাইকে উঠতে যাবে তখন আলো বলে ওঠে, আমার বাবা আবারও নির্বাচনে দাঁড়াবে। ভালো। এক শব্দে জবাব দেয় শামিন। আলো বলতে থাকে, এইবার সে জিতে দেখাবে নির্বাচনে। আচ্ছা ঠিক আছে। শামিনের ঠান্ডা জবাব কোনো এক অদ্ভুত কারণে আলো মেনে নিতে পারছে না। সে শামিনকে উত্তেজিত করতেই বলে ওঠে, আপনার দয়া ছাড়াও মাথা উঁচু করে বাঁচা যায়, সেটা এবার আমি দেখিয়ে দিব। শামিন আলোর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, আমি পদত্যাগ করেছি, তার জন্য আবার নির্বাচন হবে। এটাও কিন্তু এক প্রকার দয়া। আলো, দয়াটুকু নিতে তোমার আত্মসম্মানে বাঁধলো না? আলো শীতল চোখে শামিনের দিকে তাকায়, তারপর ক্ষেপে গিয়ে বলে, না, কারণ আপনি গতবার অবৈধভাবে ভোটে জিতেছেন, আপনার পদত্যাগ করা উচিত, এটা দয়া নয়। শামিন তাচ্ছিল্যের হাসি হাসে। সে হাসি আলোকে পীড়া দেয়। সে দাঁত খিচিয়ে বলে, খুব আত্মবিশ্বাস আপনার নিজের প্রতি, তাই না? খুব আত্মবিশ্বাস। তাহলে একটা বাজি ধরবেন আমার সাথে? কি বাজি? আপনি আবার ভোটে দাঁড়াবেন। শামিন আলোর দিকে সরু চোখে তাকায়, তারপর বলে, আমার যদি ভোটে দাঁড়ানোর থাকতো তাহলে আমি পদত্যাগ করলাম কেন? আলোর মাথায় জেদ চেপে গিয়েছে। গম্ভীর কণ্ঠে বলে, আপনার অহংকার আমি ভাঙতে চাই।
আপনি পদত্যাগ করেছেন এবং পুনরায় আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, তবে এইবার কোনো দল থেকে টিকিট নিয়ে নয়, আমার বাবার মতো একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে। রাজি বলুন? আছে দম? অনেক তো দলের নাম ভাঙিয়ে খেলেছেন, এখন নিজের ক্ষমতা দেখান পারলে। শামীন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, বাচ্চামো করো না। কথাটি বলে শামীন আবারও বাইকে উঠতে যাবে, অমনি আলো বলে ওঠে, ঠিক জানতাম আপনার ক্ষমতা আসলে ওই দল, নিজের কিছু নেই, ভয় পাচ্ছে ইয়াসার মির্জা। শামীন দাঁড়িয়ে পড়ে, আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আচ্ছা ধরলাম বাজি, তো মনে করো যদি তোমার বাবা জিতে যায় তাহলে কি হবে? তাহলে আপনি আমার আব্বুর পায়ে নাকে খত দিবেন। শামীন চুপ করে আলোকে দেখে, তারপর বলে, তাই? আর যদি আমি জিতি, আমি যেটা বলবো সেটা শুনতে পারবে? আলো চুপ করে থাকে। শামীন বলে, দম তো তোমার নিজের নেই আলো, তাই আমার দম নিয়ে প্রশ্ন করো। বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় ঘুমাও। তোমার বাবার জন্য অগ্রিম শুভ কামনা। আলো দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমি রাজি। শামীন তাচ্ছিল্যের হাসি হাসে, তারপর বলে, ভেবে দেখো আলো, বেশি কনফিডেন্স ভালো না। আমি রাজি। কি চান আপনি? আমাকেই তো চাইবেন তাই না? ঠিক আছে, আমি রাজি আপনার শর্তে, কারণ আমি জানি আপনি জিততে পারবেন না। শামীন আলোর দিকে তাকিয়ে থাকে। আলো দাঁতে দাঁত চেপে বলে, এই আলো ভয় পাওয়ার মেয়ে না শামিনিয়া স্যার, আমি রাজি। বাবা জিতলে আপনি আমাদের কথা শুনবেন, আর আপনি জিতলে আমি আপনার কথা শুনবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। শামীন আলোর দিকে তাকিয়ে বলে, নিজের কথাই নিজে জড়িয়ে যাবে আলো, পরে আমাকে দোষ দিও না। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। শামীন বাইকে উঠে বাইক স্টার্ট করে চলে যায়। আলো হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, গা এখনো জেদে কাঁপছে। যা হয় হোক, ওই লোকটাকে ওর ক্ষমতা দেখিয়ে ছাড়বে আলো। ওর দলের জন্য লোকজন ওকে ভোট দেয়, এটা হারে হারে টের পাবে এইবার নির্বাচনে হেরে ওই শামীন ইয়াসার মির্জা। কোচিং সেন্টারের হেড ম্যাম রিক্সা থামিয়ে আলোর সামনে দাঁড়ায়। অপরাধী গলায় বলে, সরি, 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখলাম তোমায়, সরি আলো। আলো ম্যামের দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, আপনার কি হয়েছে? আপনি এভাবে কাঁপছেন কেন? আর বলো না, গড়ির ওই মাঠে না মেইন রোডের এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা নীল রঙের R15কে একটা বালু ভর্তি ট্রাক একদম পিষে দিয়ে গেছে। লোকটার মাথা থেতলে গিয়েছে। আমি দূর থেকে দেখেছি, লোকের ভিড়, রক্তের বন্যা বয়ে গিয়েছে। সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লোকটা মনে হয় বাঁচবে না আলো। এক নাগারে বলে ওঠে হেড ম্যাম। আলো কেঁপে ওঠে। নীল রঙের R15-এ তো শামীম গিয়েছে এই মাত্র। আলো এদিক ওদিক তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। হেড ম্যাম বলে ওঠে, তোমার আবার কি হলো আলো? আলো একটা ঢোক গিলে নিয়ে বলে, ম্যাম, আজকে আমাকে ছুটি দিন, সরি। আলো কথাটি বলে মেইন রোডে নামে। একটা রিক্সা থামিয়ে উঠে পড়ে বলে, সদর হসপিটাল চলুন। আলো বুঝতে পারছে না তার এত অস্থির লাগছে কেন। ফোনে বারবার ঈশিতাকে ফোন দিচ্ছে আলো। ঈশিতা ফোনটা ধরছে না। আলোর অস্থিরতা বেড়ে যাচ্ছে। হসপিটালের সামনে রিক্সা থামিয়ে কোনো মতে ভাড়া মিটিয়ে সোজা এমার্জেন্সি ইউনিটে চলে যায় আলো। প্রচুর লোকজন সেখানে। সরাসরি ইউনিটে ঢুকতেই একজন নার্স এসে তাকে থামায়। আরে আরে, কোথায় যাচ্ছেন? আলো এদিক ওদিক তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এইমাত্র ঝিলবাড়ি অ্যাক্সিডেন্ট স্পট থেকে একজনকে নিয়ে আসা হয়েছে। R15-এর আরোহী, অবস্থা খুবই খারাপ তার। আলো আতঙ্কিত মুখ নিয়ে তাকিয়ে থাকে নার্সের দিকে। নার্স বলে, আলো বাঁচবে কিনা বলা যাচ্ছে না। কেঁপে ওঠে। নার্স আলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে। আলো বিধ্বস্ত চেহারা নিয়ে নার্সের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, স্বামী। নার্সটি আলোর দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পরে বলে ওঠে, আপনি ভিকটিমের ওয়াইফ? আলো চমকে ওঠে। অবচেতন মনে এই মাত্র সে শামীমকে নিজের স্বামী বলল। তার পুরো মুখ অস্বস্তিতে ছেয়ে যায়। পেছন থেকে হঠাৎ একজন ডাক্তার বলে ওঠে, কি হয়েছে লিপি? স্যার, অ্যাক্সিডেন্টের ভিকটিমের ওয়াইফ বলছে। ডাক্তার মুখের মাস্ক খুলে বলে আলোর দিকে তাকায়। আলো কাঁপা কাঁপা গলায় বলে, ওনার এখন কি অবস্থা? ডাক্তার কিছু বলতে যাবে তখন একজন ওয়ার্ড বয় এসে বলল, স্যার, সৌমন বলের লোকটার ওয়াইফ এসেছে। ডাক্তার ওয়ার্ড বয়ের দিকে তাকিয়ে বলে, সুমনকে? স্যার, জিলবাড়ি অ্যাক্সিডেন্টের ভিকটিম
মানিব্যাগে আইডি কার্ড ছিল কিছুক্ষণ আগে যাকে আনা হলো। ডাক্তার মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে। আপনি কে তবে? আলো এদিক ওদিক তাকিয়ে একটা ঢোক গিলে নিয়ে বলল। ভুল হয়ে গিয়েছে, দুঃখিত। কথাটি বলে ঘুরে করিডোরের উল্টো পথে হাঁটতে থাকে আলো। ক্লান্ত ভঙ্গিতে অন্যমনস্ক হয়ে হাঁটছে। হুট করে এক মহিলার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আলো। মহিলা চেঁচিয়ে ওঠে। আলো কোনো জবাব না দিয়ে আবারও উঠে হাঁটতে থাকে। তার নিজের প্রতি নিজেরই বেশ অবাক লাগছে। হচ্ছেটা কি আসলে? ফোনের ভাইব্রেশনের শব্দ হতেই ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে ঈশিতা শুকনো গলায় বলে। ফোন দিয়েছিলে ভাবি? ভাইয়ার সাথে বাইকে ছিলাম, দেখতে পাইনি। হ্যাঁ, ওই আর কি, তোমার শরীরের খোঁজ নিতে। কেমন আছো তুমি? ঋতু কেমন আছে? ভালো আছি আমরা। ঈশিতার কথা শুনে আলোর বেশ খারাপ লাগে। অনেক ভেঙে পড়েছে মেয়েটা। কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেয়। ঈশিতার একটা ব্যাপার আলোর বেশ ভালো লাগে। তারা যখন কথা বলে তখন ঈশিতা কখনোই স্বামীনের প্রসঙ্গ টেনে আনে না। মানে নিজের পথ ত্যাগ করলে, এখন যখন পুনর্নির্বাচন হবে এখন আবার ভোটে দাঁড়াবে স্বতন্ত্র প্রার্থী হয়ে। কেন? দল তোমার কি ক্ষতি করেছে সামিন? ইমতিয়াজ ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারোনি জানি, তাই বলে এমন উন্মাদের মতন কেন আচরণ করছো? কবির আলমগীর ধমকের সুরে বলে কথাগুলো। স্বামীন কিছুক্ষণ চুপ করে থেকে বলে। একজনের আবদার পূরণ করতে। হোয়াট? তুমি এসব কি বলছো? তোমাকে কি পাবনায় শিফট করতে হবে? রাজনীতির ছেলে খেলা। এমনিতে তোমার হঠাৎ পদত্যাগে পার্টি গরম হয়ে আছে। সবাই আমাকে চাপ দিচ্ছে তোমাকে বের করে দিতে। আমি সবাইকে মানিয়ে দিচ্ছি। তুমি আবার আমাকে ভুলে গিয়েও না শামিন। পদত্যাগপত্র ফেরত নাও, এখনো সময় আছে। না আঙ্কেল, আপনি খন্দকারকে দিয়ে দিন নমিনেশন। আমি স্বতন্ত্র লড়তে চাই। কবির আলমগীর দাঁতে দাঁত চেপে বলে। লাভ কি হবে? দল থেকে নিজেকে ছাড়িয়ে কি করতে পারবে তুমি? পদত্যাগ যখন করেই ফেলেছ আর লড়ো না। এইবার আতাউল আলম শামশের ভূঁইয়া খন্দকার, ব্রিগেডিয়ার জেনারেল রিপন মজুমদার, এদের সাথে টেক্কা দিয়ে গোহারা হারবে তুমি। তামাশা কেন চাইছো? হারতেই যাচ্ছি আঙ্কেল। কেন? একজনের মুখে হাসি ফোটাতে সে অনেকদিন হয় হাসে না। সামিন, তোমার আন্টি তোমার জন্য টেনশন করছে। আসবো আন্টি, দেখা দিয়ে যাবো ভোটের আগে। রাখছি। ফোন কেটে দিয়ে স্বামীন দীর্ঘ সময় চুপ করে বসে থাকে। ইসমাম অনবরত ফোন দিয়ে যাচ্ছে। এখন একটুও ইচ্ছে করছে না তার কথা বলতে। ফোনটা দূরে সরিয়ে রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। মানে ইয়াসার আবার কেন ভোটে লড়বে? ও তো নিজেই পদত্যাগ করেছে। আলো শাড়িগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রেখে আতায়ুর আলমের দিকে তাকায়। তারপর বলে। যোগ্যতা প্রমাণ করতে তুমি বাচ্চাদের মতো কিছুক্ষণ পর পর আমাকে প্রশ্ন করবে না, যাও। আতায়ুর আলম মেয়ের ঘরে ঢোকে। নরম গলায় বলে। মা, তুই ঠিক আছিস তো? এমন কেন করছিস? ও তো ওর ভুলটা স্বীকার করছে। এখন এসব বাদ দে। আলো বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায়। রেহেনা দরজার কাছে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়ে আছে। বিড়বিড় করে বলে। এই মেয়ে দেখবে নিজের বিপদ নিজে ডেকে আনবে একদিন। মেয়ে মানুষ এত যে ভালো না, যথেষ্ট কি হয়নি? রাগ তো আমাদেরও ছিল। ও এখন ওর বাবা মায়ের থেকেও বেশি বুঝতে শুরু করেছে। ফল ভালো হবে না দেখ। আলোর নাম্বার থেকে ফোন দেখে স্বামীন কিছুক্ষণ তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। তারপর ফোনটা রিসিভ করে কানে ধরতেই আলো বলে ওঠে। রুলস 1। স্বামীন আলোকে থামিয়ে দিয়ে বলে। রুলস নাম্বার 1, আমি কোনো কমপ্লেইন করিনি আলো। কারো কাছে যাইনি, কাউকে টাকা দিইনি। প্রচারণার জন্য শুধু পোস্টার লাগানো হয়েছে। আলো চুপ করে থাকে। স্বামীন বলতে থাকে। রুলস নাম্বার 2, আমার দলের ছেলেরা আমাকে কোনো সাহায্য করছে না। রুলস নাম্বার 3, এবং আমি আগামী পরশু পর্যন্ত বাড়ি থেকে বের হচ্ছি না। আলো এখনো নিশ্চুপ। স্বামীন বলতে থাকে। সবকিছু মনে আছে আমার আলো, তুমি নিশ্চিন্তে তোমার কাজ করো। কথাটা বলে স্বামীন ফোন কেটে দেয়। স্ক্রিনে আলোর ছবিটার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে। স্বামীনের দলের ছেলেরা সবাই কপাল কুঁচকে আছে। স্বামীন ম্লান হেসে বলে। তোদের একটা সুখবর দিই, আমি দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছি। তোরা আমার জন্য মেয়ে দেখবি।
দলের সবাই শামিনের এমন রসিকতায় সাড়া দেয় না। রাহাতবি রক্ত ভঙ্গিতে বলে। শামিন শুকনো হাসি হেসে বলে, তোরা তোদের ভাবির উপর শুধু শুধু রাগ করছিস, ওর জায়গায় ঠিক। হ্যাঁ, সে তার জায়গায় ঠিক, আপনিও আপনার জায়গায় ঠিক। এখন আমরাও আমাদের জায়গায় ঠিক থাকবো। জিন্দেগিতেও ওই মেয়েকে আমরা আপনার জীবনে আসতে দিব না ভাই। ওই মেয়ে আপনার মতো কাউকে ডিজার্ভ করে না। ওর জন্য হিটলার বেস্ট। আরাব চেঁচিয়ে বলে ওঠে। শামিন তার দিকে তাকিয়ে বলে, আচ্ছা শান্ত হও, তো বিবি হাই হচ্ছে। ওই মেয়ে আমার জীবনে আসবেও না, আমি নির্বাচনে হারবো, তোরা চাপ নিস না। জামিল অসহায়ের মতো একবার শামিন একবার দলের ছেলেদের দিকে তাকায়। শামিন জামিলের দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে কাজ দিতাম না, কিন্তু তোর ভাবির দেওয়া রুলস মোতাবেক আমার দলের ছেলেরা আমার জন্য সাহায্য করতে পারবে না, তাই তোকে বলা থানা রোডের এতিমখানায় 4টা খাসি পাঠানোর ব্যবস্থা কর। আজ মাসুদের জন্মদিন, ওকে প্রমিস করা বিরিয়ানি খাওয়াবো। আঙ্কেল, আমি ফুয়াদ, আপনি হয়তো বা চেনেন। আতায়ুর আলম ফুয়াদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়ায়। ফুয়াদ বলতে থাকে, আলোর সাথে আমার একটু দরকার ছিল, কাইন্ডলি একটু ডেকে দেবেন? আতায়ুর আলম কিছুক্ষণ চুপ করে থেকে অস্ফুট স্বরে বলে, বসো, তুমি দিচ্ছি। পর্দা সরিয়ে বসার ঘরে ঢুকে আলো অবাক হয়ে যায়। ফুয়াদ উঠে দাঁড়িয়ে বলে, তোমার সাথে কথা বলতে এসেছি আলো। করিস না ছোট, কিচ্ছু হয়নি, কাল সব ঠিক হয়ে যাবে। ইসমাম কিছু মুহূর্ত চুপ থেকে বলে, তুমি অবশিশুদের মতো করছো ভাইয়া। জানি না কিসের মতো করছি, তবে করা উচিত নয় কি? ও স্বস্তি পাচ্ছে। ইসমাম ক্ষেপে যায়, চেঁচিয়ে বলে ওঠে, ভাইয়া তুমি ভুলে যেও না, আমরাও তোমার লাইফে আছি, আমাদের ইম্পর্টেন্স দাও, তুমি ছাড়া কেউ নেই আমাদের। শামিন ম্ল্যান হেসে বলে, আগামীকালের পর থেকে সবটা নিজের হাতে শেষ করব, তুই টেনশন করিস না। আত্মগরিমা আর আত্মসম্মান দুটোই আলাদা জিনিস আলো, তুমি গুলিয়ে ফেলেছ। আপনি কি এসব বলার জন্য এসেছেন ফুয়াদ ভাই? চা খাবেন না? বন্ধুর শ্বশুর বাড়িতে এসেছেন, আগামীকালের পর থেকে তো আর সেই অধিকারে আসতে পারবেন না। ফুয়াদ আলোর সে কথার জবাব না দিয়ে বলে, সামিন তোমার জন্য উপযুক্ত কিনা জানি না, কিন্তু তুমি সামিনের জন্য উপযুক্ত নাও আলো। এইমাত্র বুঝতে পারলাম। সামিনকে প্রতিহিংসা পরায়ণ বলো না, আসল প্রতিহিংসা পরায়ণ তুমি। সামিনের চরিত্রে কিছু ত্রুটি ছিল, ও শুধরে নিয়েছে সেসব, কিন্তু তোমার চরিত্রে যেসব ত্রুটি রয়েছে আলো, তুমি শুধরাতে পারবে না, কারণ নিজের ত্রুটি বুঝতে পারার মতো বোধশক্তি তোমাকে আল্লাহ দেয়নি। নিজের প্রতিশোধের 16 আনায় উসুল করে ছাড়লে আমার বন্ধুর থেকে, তাতেও তোমার মন ভরল না। ওকে কথার মার পেছে ফেলে ভোগাচ্ছ এখন। 3 দিন হলো নিজেকে বাড়িতে বন্দি করে রেখেছে, শুধু তোমার ফালতু আবদার রাখতে। আলো চুপচাপ ফুয়াদের কথা শোনে। ফুয়াদের কথার জবাব সে দেয় না। ফুয়াদ বলতে থাকে, এনিওয়ে, যা যা চাইছো সব হবে, আমিও তৈরি। যেমন দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়েটা দিয়েছিলাম, তেমন দাঁড়িয়ে থেকে ডিভোর্সটা করিয়ে দেব। আমার বন্ধুর জন্য একটা খারাপ মেয়ে এনে দেবো। তোমার মতো ভালো মেয়ের প্রয়োজন নেই আমার বন্ধুর লাইফে। বলে ফুয়াদ উঠে চলে যায়। আলো চুপচাপ বসেই থাকে। পদত্যাগ করে স্বামীনের পুনরায় ভোটে দাঁড়ানোর থেকেও গোটা শহরের কাছে সব থেকে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে জামাই শ্বশুর উভয়ের প্রতিদ্বন্দ্বী। এমন ঘটনা বিরল। সবাই কৌতূহলী পুরো ব্যাপারটায়। ভোটের দিন সকাল থেকে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে। মার্কেটের বিভিন্ন স্থানে 6 প্রার্থীর পোস্টার লাগানো। আতায়ুর আলম ভোট কেন্দ্র থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েছে কিছুটা। অপারেশনের পরে এতটা চাপ এই প্রথম নিয়ে ফেলেছে, তাই অস্থির লাগছে বেশ। আলো আতায়ুর আলমের সাথে গিয়ে ভোট দিয়ে এই মাত্র ফিরল। তার মুখে কোনো ভাবান্তর নেই। চুপচাপ অপেক্ষা করে আছে সন্ধ্যা ঘনিয়ে আসার। অপেক্ষা করছে ফলাফলের। সৈকত কথাটি বলে তার বাবার দিকে তাকিয়ে আছে। সমস্যার ভুইয়া বলে, বুঝতে পারছি না, তবে এইবার ওর যে তার চান্স নেই সেটা লিখে নে। মানুষ নিজের পায়ে নিজে কুড়াল বসাই, এই পাগল তো বুলডোজার বসিয়ে দিল। সাগর বলে ওঠে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারছি না। ওর কনফিডেন্স দেখে দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছে। সমস্যার ভুইয়া অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলে, চিন্তা করিস না, এইবার আমরাই জিতবো।
বরাবরের মতো নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে জনগণ। লোকাল সাংবাদিকেরা তার উপরে একটি ডকুমেন্টারি তৈরি করে লোকাল নিউজ চ্যানেলগুলোতে দেখাচ্ছে। শান্তিনীরের নিস্তলার লিভিং রুমের মেঝেতে সবাই আসন পেতে বসে টিভির দিকে তাকিয়ে আছে। একটু পর ফলাফল প্রকাশ হবে। সবার মধ্যে টানটান উত্তেজনা। শামীন ভাবলেশহীনভাবে বসে আছে চুপচাপ, যেন ফলাফল নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে আগেই জানতো ফলাফল কি হবে। টিভিতে কিছুক্ষণ পর ফলাফলের চার্ট প্রকাশ করা হয়। 90,000 ভোট পেয়ে শামীন প্রথমবারের মতো কোনো দলীয় পৃষ্ঠপোষকতা ছাড়াই দ্বিতীয়বারের মতো প্রথম স্থান রয়েছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি দলের মনোনীত প্রার্থী ইউনুস খন্দকার, যা পেয়েছে 50,000 ভোট, এবং তৃতীয় স্থানে রয়েছে আতাউর আলম, পেয়েছে 48,000 ভোট। চতুর্থ স্থানে রয়েছে শমশের ভূঁইয়া 36,000 এবং পঞ্চম স্থানে ব্রিগেডিয়ার জেনারেল রিপন মজুমদার 35,000 ভোট পেয়েছে। লিভিং রুমে থাকা ছেলেরা কিছুক্ষণ নিজেদের মুখ চাওয়াচাই করে বিকট চিৎকার দিয়ে ওঠে। শামীন টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। সংবাদ পাঠকের মুখ থেকে আবারও তার জয়ের খবর শুনছে সে। নিজের জয়ে নিজেই কিছুটা অবাক শামীন, কিন্তু যেখানে তার খুশি হবার কথা সেখানে সে খুশি হতে পারছে না। কোনো এক অজানা উৎকণ্ঠা ভিড় করেছে তার মনে। ওদিকে আলো কি করছে? মেনে নিতে পেরেছে তো এই হার? যে ভয়ঙ্কর সেন্সিটিভ একটা মেয়ে কিছু উল্টোপাল্টা করে না বসে আবার। সবুজ শামীনের দিকে তাকিয়ে বলে, জান ভাই, এখন আবার ভাবিকে তুলে আনেন, খুব বাজি ধরেছিল, এখন বুঝুক। শামীন কিছুক্ষণ সবুজের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর উঠে দাঁড়ায়। দলের ছেলেরাও শামীনের সাথে সাথে উঠে দাঁড়ায়। শামীন সবাইকে উদ্দেশ্য করে বলে, তোরা কোথায় যাচ্ছিস? আপনার সাথে ভাই। প্রয়োজন নেই, আমি একা যাব। টিভির স্ক্রিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আলো। আতাউর আলম স্বাভাবিক, সবসময় ঠান্ডা মাথার লোক সে। এমন পরিস্থিতির জন্য সে মানসিকভাবে তৈরিই ছিল। যখন শুনেছে ইয়াসার আবারও ভোটে দাঁড়াবে, একজন জিতে যাওয়া লোক পুনরায় জিতবে, এটাই তো স্বাভাবিক। মেয়ের জেদের কাছে হার মেনে দাঁড়িয়েছিল ইলেকশনে, তাই আর কোনো ভাবান্তর হয়নি। এই পরিস্থিতিতে নিজের অসম্মান নয়, বরং আলোর কথা ভাবছে সে। তার মেয়েকে সে চেনে, এত কিছু সহজে গ্রহণ করার মেয়ে আলো নয়। কিন্তু আলো কোনো প্রতিক্রিয়া দেখায় না। কিছুক্ষণ টিভির দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। আতাউর আলমের ঔষধ এনে দেয় তাকে। আতাউর আলম ঔষধ নিয়ে মৃদু স্বরে বলে, নির্বাচন সুষ্ঠু হয়েছে মা, আমার কোনো আক্ষেপ নেই, মাথা ঠান্ডা কর। আলো বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, মাথা গরম হয়নি আমার আব্বু। তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। কলিং বেলের শব্দ হয়। রেহেনা গিয়ে দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে থাকে। শামীন কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আসতে পারি? রেহেনা এদিক ওদিক তাকিয়ে দরজা থেকে সরে দাঁড়ায়। দ্রুত পায়ে হেঁটে শামীন আলোর ঘরের দিকে যায়। আলোর ঘরের দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দরজার ভিতর থেকে বন্ধ। শামীন উচ্চ শব্দে চেঁচিয়ে ওঠে, আলো, দরজা খুলে দাও। কোনো সারা শব্দ না পেয়ে শামীন দরজায় ধাক্কা দিতে যাবে, অমনি খট করে দরজা খোলার আওয়াজ হয়। শামীন আলোকে কয়েক পলক দেখে ঘরে ঢুকে দরজার ছিটকিনি তুলে দেয়। আলো নিস্তেজ কণ্ঠে বলে, অভিনন্দন। শামীন ঘুরে আলোর দিকে তাকায়। আলো একটু থেমে আবারও বলে, অভিনন্দন আপনাকে জেতার জন্য, ইলেকশন এবং বাজি দুটোই। শামীন আলোর দিকে তাকিয়ে আছে। আলো নিচু স্বরে বলতে থাকে, বসার ঘরে গিয়ে বসুন, ব্যাগ গোছানো হয়ে গিয়েছে, আমি শাড়িটা পাল্টে আসছি। কোথায় যাবে তুমি? আলো মাথা তুলে শামীনের দিকে তাকায়, তারপর বলে, আপনার সাথে সংসার করতে। বাজিতে জিতেছেন আপনি। শামীন ম্লান হাসে, তারপর নিচু স্বরে বলে, কোথাও যেতে হবে না তোমাকে আলো। আলো শামীনের দিকে দীর্ঘক্ষণ উদাস দুটি চোখ নিয়ে তাকিয়ে থেকে তেজি কণ্ঠে বলে ওঠে, আপনার দয়া দেখাতে হবে না, আমি ভীতু মেয়ে নই। আমি যাব, আমি আমার কথা রাখবো, করব আমি আপনার সংসার। চল। কথাটি বলে আলো আলমগীরের কাছটি যেতে নেয়। মুহূর্তেই হাতে শামীনের হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকায়। ততক্ষণে শামীন আলোকে নিজের কাছে টেনে নিয়েছে। আলো শামীনের চোখের দিকে তাকিয়ে আছে। শামীন ম্লান হেসে আলোর কপাল থেকে অগোছালো চুল কানে গুঁজে দিয়ে বিড়বিড় করে বলে, অবুঝ আসিয়া, আমার ভালোবাসাকে বরাবরের মতো ভুল ব্যাখ্যা দিচ্ছ তুমি। দয়া আমি তোমাকে করিনি, কখনোই করিনি।
এটাও দয়া না? যেটুকু আমি তোমাকে দিলাম তার নাম ভালোবাসা। আলো চুপ করে স্বামীনের দিকে তাকিয়ে থাকে। স্বামীন আলোর মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, তোমাকে কখন ভালোবেসে ফেলেছি তা আমি জানি না, কিন্তু যখন তুমি সাপের ভয়ে আমাকে এসে আঁকড়ে ধরলে, তখন থেকে বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তখন থেকে প্রতিটা মুহূর্ত আমি যা তোমাকে দিয়েছি সেটা আমার ভালোবাসা। বিশ্ব ব্রহ্মাণ্ড উল্টে গেলেও ওই অনুভূতি ভালোবাসাই থাকবে। তুমি যতই ভুল ব্যাখ্যা দাও না কেন, তোমার মতো ক্ষুদ্র আসিয়ার অপব্যাখ্যায় আমার ভালোবাসা বদলে যাবে না। আলো নিশ্চুপ। স্বামীন বলতে থাকে, তুমি আমার না পাওয়া একটা প্রশান্তি। তোমায় আমি আমার মনে আটকে রাখবো, কাগজে কলমে না পারি। যা যা আবদার করেছো পূরণ করেছি, বাজিতে জিতেছি। শর্ত হিসেবে তুমি আমার কথা শুনবে, আর আমার কথা হচ্ছে তুমি ভালো থেকো। তোমাকে ভালোবাসার উপহার স্বরূপ 2-1 দিনে ডিভোর্স লেটার সাইন করে পাঠিয়ে দিব। সাইন করে বাঁধিয়ে ওই দেয়ালে টানিয়ে রাখবে। আমি চাই তুমি আমার ভালোবাসা প্রতিদিন দেখো। আলো কিছু বলতে যাবে, স্বামীন আলোর মুখ চেপে ধরে। তারপর বলে, চুপ। আমি এত তোমার হৃদয় প্রশান্তি করা কথা বলে যাচ্ছি, তোমার কান কি শান্তি পাচ্ছে না? বলো, কেন এখন আমাকে যন্ত্রণা দিতে কথা বলতে চাইছো? কিচ্ছু শুনতে চাই না আমি তোমার থেকে। আমি পারবো না, আমার ক্ষমতা নেই। উল্টো পাল্টা কথা বলে আর আমাকে যন্ত্রণা দিও না আসিয়া। কয়েক মুহূর্ত পরে আলোর মুখ থেকে স্বামীর হাত সরিয়ে নিয়ে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর আলোর গালে আলতো করে হাত বুলিয়ে তার কপালে লম্বা সময় ধরে একটা চুমু খায়। আলো চুপ করে দাঁড়িয়ে থাকে। স্বামীন আবারও আলোর চোখে চোখ রেখে মৃদু স্বরে বলতে থাকে, সবকিছু অনেক বেশি সুন্দর হতে পারতো আসিয়া, অনেক বেশি রঙিন। কিন্তু তুমি বর্ণান্ধ। রঙের গুরুত্ব তুমি বুঝতেই চাচ্ছ না। তোমার নারী সত্তার অনুভূতিকে সম্মান জানাতে আমি আমার জীবনের সব থেকে বড় ত্যাগ স্বীকার করলাম। নয়তো স্বামীনের জিনিস স্বামীন ইহো জন্মে ছাড়ে না। কথাটা বলে স্বামীন আলোকে ছেড়ে দেয়। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে স্বামীনের দিকে তাকিয়ে। স্বামীন আলোর ঘরের দরজা খুলে চলে যায়। দীর্ঘ সময় আলো নিচের স্থানে দাঁড়িয়ে থেকে বিছানায় ধপ করে বসে পড়ে। আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দেবেন? কাজী স্বামীনের দিকে তাকিয়ে আছে। স্বামীন একটা চেয়ার টেনে বসে গম্ভীর কণ্ঠে বলল, প্রথমত আমাকে আপনি করে বলবেন না, আমি আপনার ছেলের বয়সী। কাজী বিনয়ী হয়ে বলে, তুমি কেন ওকে তালাক দিতে যাচ্ছ? জরুরি তালাক দেয়াটা। আপনি কাগজপত্র রেডি করবেন। কত সময় লাগবে? বেশি দেরি হবে? কাজীর হতভম্ব ভাব কাটছে না। সে বলে, কিছুক্ষণ আগে তুমি পুনরায় মেয়র নির্বাচিত হলে, আর তুমি এখন এসেছো বউ তালাক দিতে? কেন, কি করেছে তোমার বউ? ও কিছু করেনি, আমি করেছি। কি করেছো? ওকে বিয়ে করেছি। কাজী স্বামীনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। সেই স্বামীন আর এই স্বামীনের মধ্যে বিস্তর ফারাক। এই স্বামীনিয়াসের চোখে সেদিন হিংস্রতা দেখেছিল, আজ দেখেছে উদাসীন দুটি চোখ। স্বামীন বলে ওঠে, বেশি দেরি হবে আঙ্কেল? কাজী মাথা নাড়িয়ে বলে, 2 দিন লাগবে। স্বামীন একটা গভীর নিঃশ্বাস ফেলে। তারপর কাজীর টেবিলের উপরে একটা ঢেকে রাখা পানির গ্লাসে চোখ যায় তার। কাজীর দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, পানিটা কি ভালো? আমি খেতে পারি? কাজী মাথা নাড়িয়ে গ্লাসটা স্বামীনের দিকে এগিয়ে দেয়। স্বামীন ঢক ঢক করে গ্লাসটা খালি করে উঠে দাঁড়ায়। কাজীর দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, কাগজপত্র রেডি রাখবেন। চেয়েছিলাম মিউচুয়াল ডিভোর্স দিতে, কিন্তু অত সময় অপেক্ষা করতে ইচ্ছে করছে না, ওর কষ্ট হবে। কথাটা বলে স্বামীন ধীর পায়ে হেঁটে কাজী অফিস থেকে বেরিয়ে আসে। কাজী ফ্যাল করে স্বামীনিয়াসারের যাওয়া দেখে। বসার ঘরে ঋতু সোফায় গা এলিয়ে দিয়ে বসেছিল। স্বামীনকে দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে তার কাছে আসে। স্বামীনের দৃষ্টি দেখে সে থমকে যায়, উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে ভাইয়া? শরীর খারাপ আপনার? চোখ এমন লাগছে কেন? কেমন লাগছে? সারাদিনে কিচ্ছু খাননি? আমি আপনার জন্য বসে আছি, আসুন খাবেন। স্বামীন ব্ল্যান্ড হেসে ঋতুর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে সিঁড়ির দিকে যেতে যেতে বলে, খেয়ে নাও তুমি। চুনু কাকার দোকান থেকে একটা ভেজিটেবল রোল খেয়েছি আমি,
ঋতু থমথমে মুখ নিয়ে স্বামীনের যাওয়া দেখে। ওই শুভ্র পাঞ্জাবি গায়ে বলিষ্ঠ শরীরের মানুষটার জন্যে তার ভীষণ কষ্ট হচ্ছে। ভীষণ উত্তপ্ত দুপুর, গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে দাঁড়িয়ে আছে। ওড়না দিয়ে মুখ মুছে এদিকে ওদিকে তাকাই আলো। হিয়া বলে, চল, রিস্কার জন্য দাঁড়িয়ে থেকে লাভ নেই। আজ বোর্ড পরীক্ষা, সবাই হাই স্কুলের সামনে গিয়ে বসে আছে বোধহয়। মাত্র 15 মিনিটের রাস্তা, চল হেঁটেই যাই। আলো ক্লান্ত চোখে হিয়ার দিকে তাকিয়ে নিষ্প্রাণ গলায় বলে, চল। দুজনে হাঁটতে থাকে। কিছু পথ যেতেই নীরবতা ভেঙে হিয়া বলে ওঠে, শেষ পর্যন্ত তোর সিদ্ধান্তই থাকলো, কি বলিস? আলো চুপ করে থাকে। হিয়া বলে ওঠে, মা সবসময় আমাকে বলতো একটু আলোর মতো হতে পারিস না। তখন আমিও ভাবতাম, ইস আমি যদি তোর মতো হতে পারতাম। কিন্তু এখন আমি মোটেও তোর মতো হতে চাই না। ভয় হয় আমার তোকে দেখলে। আলো এখনো নিশ্চুপ। হিয়া আলোর নীরবতা দেখে তার দিকে তাকায়। কলেজের গেটের ডান পাশে সৈকত নৌসিনের হাত ধরে দাঁড়িয়ে আছে। নৌসিন কোনো নড়াচড়া করছে না, কিন্তু তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আলো সেদিকে তাকিয়ে আছে। হিয়া পাশ থেকে বলে, এই আলো, তুই কি এখন আবার ঝামেলা করবি? দেখ ওটাও বুঝে নেবে। তখন এত করে নিষেধ করলাম প্রেমের প্রস্তাব গ্রহণ না করতে, শুনলো না। আমার আর ভালো লাগছে না তোকে ঝামেলায় পড়তে দেখতে। চল গেটের ভেতরে চল। হিয়া আলোকে তাগাদা দেয়। সৈকতের সাথে দিঘির পাড়ের ঘটনার কথা মনে পড়লেই তার পুরো শরীর এখনো অসাড় হয়ে যাচ্ছে। ওই দিন কেউ না পৌঁছালে তার অবস্থা খুব খারাপ হতে পারত। সে ইহচরমে সৈকতের চোখের সামনে পড়তে চায় না। কি রে, বিয়ে ঠিক হয়েছে নাকি তোর? তা তোর হবু স্বামীকে বলে দিব আমি তোর কোথায় কোথায় শুয়েছি? বলে দিব কোথায় কোথায় তিল আছে? জড়ানো কিন্তু তেজি কণ্ঠে নৌসিনের হাতের কবজি চেপে ধরে সৈকত বলতে থাকে। নৌসিনের চোখ বেয়ে গড়িয়ে পড়া 2 ফোঁটা তরল দেখে বোঝার উপায় নেই সে ভেতরে ভেতরে গলা কাটা মুরগির মতো তরপাচ্ছে। আবেগের বশে একটা ভুলের জন্য তার জীবনের চরম প্রতিদান দিতে হবে। তার নিস্তার নেই এই জানোয়ারটার থেকে। নৌসিন চেঁচাতেও পারছে না, ঝাপসা চোখে এদিক ওদিক তাকাচ্ছে। কানের কাছে সৈকতের বলা কথাটা প্রতিধ্বনিত হচ্ছে, বলে দিব নসীন, বলে দিব। আলো হিয়ার হাত ছাড়িয়ে দিয়ে সৈকতের দিকে এগিয়ে যায়। গিয়ে সৈকতের হাত থেকে নৌসিনের হাত ছাড়িয়ে নিয়ে নৌসিনকে আগলে নেয়। তারপর নৌসিনকে ধমকের সুরে বলে, চেঁচাতে পারিস না স্টুপিড। নৌসিন ভয়ে গুটিয়ে গিয়েছে। সৈকত একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, এখান থেকে যা। ঠান্ডা গলায় বলে আলো। সৈকত বলে ওঠে, আমির মতো বেশ সাহস না তোর? আমি 1 2 3 গুনবো। এখান থেকে যাবি সৈকত, নয়তো আজ ভয়াবহ কিছু হয়ে যাবে। তাই নাকি? কি হবে দেখা। নৌসিন খপ করে আলোর হাত ধরে বলে, ওর নেশা করে আছে আলো। আলো নৌসিনের থেকে হাত ছাড়িয়ে নিয়ে সৈকতের দিকে কিছু মুহূর্ত চুপ করে তাকিয়ে থেকে পায়ের জুতা খুলে মারতে শুরু করে। মুহূর্তেই ভিড় জমে যায় কলেজের সামনের রাস্তাটায়। কিছু ফার্স্ট ইয়ারের মেয়েরাও এসে আলোর সাথে সমান তালে পেটাতে থাকে সৈকতকে। নৌসিন একটু সাহস পায়, তীব্র ঘৃণা নিয়ে চেঁচিয়ে বলে ওঠে, পেটা, আরো পেটা। সৈকতের কানে নৌসিনের সেই চিৎকার পৌঁছয়। হিংস্র জানোয়ারের মতো নৌসিনের দিকে তাকিয়ে থাকে সৈকত। নৌসিনের চোখ বেয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়তে থাকে। অবস্থা বেগতিক দেখে হিয়ায় সে আলোকে পেছন থেকে চাপটে ধরে সরিয়ে নেয়। বেশ কিছু লোক এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, তবে উচ্চবাচ্য বলে না সৈকতকে। সবাই খুব ভয় পায় নতুন এই ত্রাসকে। সৈকত গা ঝাড়া দিয়ে নৌসিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এক পলক তাকিয়ে থেকে বাইক স্টার্ট করে চলে যায়। স্বামীর কিছু কাগজপত্র দেখছিল। সীতারার ডাকে তার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, গরু গুজাতে এসেছিল। অগুছালো তো কিছু নেই আমার জীবন ছাড়া। ঠান্ডা গলায় স্বামীন কথাটি বলে নিজেই বেশ অবাক হয়। এসব কি ধরনের কথা বলছে সে সীতারাকে? সীতারা মৃদু স্বরে বলে, দুল ঝাড়তে পাঠিয়েছে মেজবাবি। ঝাড় তাহলে। স্বামীন আবারও কাগজে মন দেয়। সীতারা ঘর গোছাতে গোছাতে স্বামীনের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অনেকটা সংকোচ নিয়ে নিচু স্বরে বলে, এগুলো এখান থেকে সরিয়ে ফেলবো ভাইজান। কোনগুলো?
স্বামীর না তাকিয়েই জিজ্ঞেস করে। সীতারা আগের থেকেও নিচু স্বরে বলে ওঠে, বড় ভাবির সাজার জিনিস। স্বামীর মাথা তুলে তাকায়। তার ড্রেসিং টেবিলের সামনে এখনো আছিয়ার অব্যবহৃত প্রসাধনী অযত্নে পড়ে আছে, যা কখনো ওই মেয়েটা ছুঁয়েও দেখেনি। স্বামীর একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, না, এগুলো ওখানে থাকুক, দেখতে ভালো লাগছে। সীতারা আর কিচ্ছু বলে না, ঘর পরিষ্কার করে দিয়ে চলে যায়। স্বামীন আবারও কাগজ থেকে চোখ সরিয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকায়। অপলক তাকিয়েই থাকে সেদিকে। কুকুর ভাগ্য বলে যদি কিছু থাকে তাহলে আলোর ক্ষেত্রে শব্দটা প্রযোজ্য। তার কুকুরে ভীষণ ভয়। ক্লাস 5-এ একবার কামড়ে আলোকে বেহুশ বানিয়েছিল, তখন থেকে এই প্রাণীটাকে ঝুমের মতো ভয় পায় সে। কিন্তু রাস্তাঘাটে এই প্রাণীটার সাথেই আলোর হুটহাট দেখা হয়ে যায়। আলো একটা ঢোক গিলে এদিক ওদিক তাকায়। কিছুক্ষণ আগে হিয়ার সাথে ছিল, তখন আসতে পারল না অসভ্যগুলো। এখন আলোর সাথে কেউ নেই। আলোর বুকটা ধরপড়িয়ে উঠছে। 2 পায়ের কুকুরগুলোকে তো জুতা পেটা করে সামলানো যায়, 4 পায়ের কুকুরগুলোকে সে কিভাবে সামলাবে? মনে হচ্ছে এক্ষুনি কামড়ে দেবে, ঝাঁপিয়ে পড়ে ছিন্ন ভিন্ন করে দেবে আলোকে। এক পা সামনে এগোতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে ওঠে। আতঙ্কে আলো জমে যায়। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে আরো 2টো কুকুর এসে বাকি 3টার সাথে যোগ দিয়েছে। সব কটা ঘেউ ঘেউ করতে শুরু করেছে। মনে হচ্ছে এরা নিজেদের মধ্যে আলোচনা করছে কে আগে প্রথম কামড় বসাবে। আলো এক লাফে পেছনে আগায়। আশেপাশে ত্রিসীমানায় কেউ নেই। সব লোক কোথায়? পাশের মসজিদে জোহরের আজান দিয়ে দিয়েছে। কিছুটা সাহস সঞ্চয় করে সে ঘুরে দৌড়তে শুরু করে, এদিক ওদিক না তাকিয়ে। কুকুরের কামড় খেয়ে মরতে সে ইচ্ছুক নয়। প্রাণ হাতে নিয়ে দৌড়তে গিয়ে হুট করে তার পায়ের সাথে একটা ভাঙা ইটের ধাক্কা লেগে যায়। ঘটনার আকস্মিকতায় আলো কিছু বুঝে ওঠার আগেই নাকে তীব্র পিচের গন্ধ অনুভব করে। রোদের তাপে রাস্তার পিচ গলে গন্ধ ছড়িয়ে যাচ্ছে। নাকের কাছে তীব্র যন্ত্রণা অনুভূত হয়। ধীরে ধীরে মাথা তুলে ওপরে তাকাতেই দেখে একটা বলিষ্ঠ হাত তার দিকে কেউ বাড়িয়ে ধরে রেখেছে। আলোর হাঁটুর কাছটায় যন্ত্রণা হচ্ছে। ছিলে গেলে যেমন হয়। ধীরে ধীরে হাতের মালিককে দেখবে বলে সে মাথা তুলে তাকাতেই থমকে যায়। অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে কি মনে করে হুট করেই স্বামীনের হাতে হাত রাখে। স্বামীন গম্ভীর মুখে টেনে তোলে আলোকে। নাকে বাড়ি খেয়ে নাকের ডান পাশের ছিদ্র থেকে রক্ত ঝরছে। হাঁটুর কাছটা ছিলে গিয়েছে। নতুন চুড়িদারটা রক্ষা পায়নি। লজ্জায় আলো গুটিয়ে যায়। প্রকৃতি তাকে ক্ষণে ক্ষণে মুখ থুবড়ে পড়ার ব্যবস্থা করে দিচ্ছে। স্বামীন আলোর দিকে না তাকিয়ে দূরে দাঁড়িয়ে থাকা কুকুরগুলোর দিকে এগিয়ে যায় 2 কদম। কুকুরগুলো উল্টো পথে দৌড়ে যায়। আলো ব্যথাতুর শরীরে অবাক হয়ে তাকিয়ে থাকে। স্বামীন যেন আলোর মনের কথা বুঝে যায়। নিচু স্বরে বলে ওঠে, ওরা আমার স্বজাতি, তো আমাকে খুব মানে। আলো মাথা তুলে স্বামীনের দিকে তাকায়। স্বামীন মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়। আলো চোখ নামিয়ে নেয়। স্বামীন তাচ্ছিল্যের সাথে বলে, তোমাকে ফলো করছিলাম না, আমাকে অপবাদ দিও না, এখানে কাজ ছিল। কাজ মহিলা কলেজের সামনে? হুট করে আলো নিচু স্বরে জিজ্ঞেস করে বসে। স্বামীন ঠান্ডা গলায় বলে, না, মহিলা কলেজের পাশে, কাজী অফিসে। আলো পুনরায় মাথা তুলে তাকায়। কৌতূহলী হয়ে না চাইতেও বলে ওঠে, কাজী অফিসে কি বিয়ে করছেন নাকি? স্বামীন এক পলক আলোর দিকে তাকিয়ে বলে, আমাদের ডিভোর্সের কাগজপত্র গোছানো হয়েছে কিনা খোঁজ নিতে এসেছি। কাজীর নাতি হসপিটালে, আজ হবে না, তোমার দুর্ভাগ্য। আলো স্বামীনের চোখের দিকে তাকিয়ে থাকে। স্বামীন আলোর দৃষ্টি উপেক্ষা করে ধীর পায়ে এগিয়ে যায়। হঠাৎ করে আলোর ভীষণ রাগ হতে শুরু করে। এতটা আঘাত পেয়েছে আলো, লোকটা ভদ্রতা করেও একবার জিজ্ঞেস করলো না আলোর ব্যথা করছে কিনা। আগে তো আলো না চাইতেও ব্যথা পেলে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করতো। খুব রাগ হচ্ছে। কেন হচ্ছে তার উত্তর আলোর জানা নেই। পেনকিলার নিয়েছিস? রেহেনা এসে আলোর মাথার কাছে বসে। আলো চোখ মেলে মায়ের দিকে তাকিয়ে বলে, নিয়েছি, জ্বর আসছে সম্ভবত। রেহেনা কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, একটা বার ভেবে দেখবি মোনা, শেষবারের মতো। রেহেনা যখন আলোর কাছে বিশেষ কোনো আবদার করতে চায় তখন মনা বলে সম্বোধন করে। আলো নিশ্চুপ হয়ে থাকে। রেহেনা বলতে থাকে, তুই রেখে যাস না মা, অশিক্ষিত বাঙালি মায়ের মন তো।
একটাই মানছে না। কথাটা বলে রেহেনা শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মোছে, তারপর বলে ওঠে, কোন মানুষ কি আবেগ, রাগ, জেদ, প্রতিহিংসা, পরায়ণতা ভুলের ঊর্ধ্বে? তুই আমাকে দেখ, এমন একটা মানুষ। আলো চুপ করে মায়ের কথা শুনতে থাকে। রেহেনা আলোর নির্জীবতা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। দরজার বাইরে আতায়ুর আলম দাঁড়িয়ে ছিল। রেহেনা নিজের স্বামীকে দেখে কয়েক মুহূর্ত দাঁড়ায়, তারপর চলে যায়। আজকে ডেলিভারি দিয়ে আর কাজ নেই। আমি অর্ডার নেইনি। আমার সেকেন্ড ইন কোর্স এক্সাম কাল। আজ ইউনিভার্সিটি যাচ্ছি, তোমরাও চলে যাও। সবকিছু গুছিয়ে নিয়ে আলো নিস্তেজ কণ্ঠে বলে সবাইকে। সিঁড়ি বেয়ে উপরে উঠে হিয়া আলোকে ডাকতে থাকে। আলো ঘুরে তাকায়। হিয়া বলে, আজ মশলার ডেলিভারি দেওয়ার ছিল, তুই আচার দিয়েছিস কেন? সব খেয়ে বসে আছিস? তাই তো, ডেলিভারি বয় চলে গিয়েছে, দাঁড়া আমি চেঞ্জ করে দিচ্ছি। বিউটি বলে ওঠে। সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে। হিয়া এগিয়ে আলোর সামনে এসে দাঁড়ায়। খুঁটিয়ে খুঁটিয়ে আলোকে দেখে বলে ওঠে, কি ব্যাপার বলতো, কি হয়েছে তোর? কি হবে? আমতা আমতা করে আলো। হিয়া বলে ওঠে, দুদিন ধরে বেশ খেয়াল করছি অন্যমনস্ক থাকিস তুই। কেমন কেমন করে কথা বলিস, আঙ্কেল হেরেছে বলে? আলো মাথা নাড়িয়ে বলে, আব্বুর হার নিয়ে আমার আক্ষেপ নেই, সে তো তৃতীয় হয়েছে। হিয়া অলস ভঙ্গিতে একটা চেয়ার দখল করে টেনে বসে এদিক ওদিক তাকিয়ে বলে, তোকে একটা সিক্রেট বলি, আমি আতাউর আঙ্কেলকে ভোট দেইনি, ইয়াসার ভাইয়াকে দিয়েছি। আলো হিয়ার দিকে তাকিয়ে থাকে। হিয়া বলতে থাকে, আমি প্রিটি শিওর আমাদের ক্লাসের সব মেয়ে ইয়াসার ভাইয়াকে ভোট দিয়েছে। ইনফ্যাক্ট তরুণের দল ইয়াসার ভাইয়াকে বেছে নিয়েছে, আর বাকিরা তো সব বুড়ো লোক। একটু থেমে হিয়া হাই তুলতে তুলতে বলে, আমাদের ক্লাসের অধিকাংশ মেয়ের ক্রাশ তোর স্বামী। তারা কি বলাবলি করে জানিস? বলে ইয়াসার ভাইয়া তাদের তুলে নিয়ে বিয়ে করলে তাদের জীবন ধন্য হয়ে যেত। কথাটা বলে হিয়া উচ্ছ্বস শব্দে হাসতে থাকে। তারপর বলে, ইতিহাসে তোর কেসটাই বোধহয় এই প্রথম, যেখানে ভিকটিমের প্রতি বিরক্ত আর অপরাধের প্রতি সহানুভূতি দেখাচ্ছি আমরা। আলো হিয়ার থেকে চোখ সরিয়ে নিয়ে নিচু হয়ে আঁচড়ের বয়ামগুলো সরিয়ে রাখে। হিয়া বকবক করতে থাকে। একটু পরে আলোর দিকে তাকিয়ে বলে, চুপ করে আছিস কেন? কি বলবো? অন্য সময় হলে তো আমাকে কাঁচা খেয়ে ফেলতি। আজ ইয়াসার ভাইয়ার নামে এত এত কথা বলছি আর তুই চুপচাপ শুনছিস। আমাকে ঝাড়ি মারছিস না কেন? ব্যাপার কি বলতো? প্রেমে টেমে পড়লি নাকি আমার দুলা ভাইয়ের? দেখ, প্রেমে পড়লে আমাকে কানে কানে বলে দে, সময় থাকতে। আপু তোমার জন্য নোটিশ এসেছে। আলো চমকে উঠে দাঁড়ায় আয়াতের কথা শুনে। আয়াত দাঁড়িয়ে আছে। আলোর অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, কাজী অফিস থেকে। আয়াত অবাক হয়ে বলে, কাজী অফিস থেকে নোটিশ আসবে কেন? ব্যাংক থেকে এসেছে, তোমার ডিপোজিটের। আলো একটা লম্বা নিঃশ্বাস ছাড়ে। হিয়া আলোর অস্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করতে থাকে। ফিসফিসিয়ে রবিকে বলে সাদিক। রবি বিরক্ত ভঙ্গিতে মাস্ক পরে নেয়। রোদের তাপে কপাল থেকে টপ টপ করে ঘাম বেয়ে নামছে। মেজাজ যথেষ্ট খারাপ। মুখে কারান্ত শব্দ করে বলে ওঠে, কি বলতো, এত দেরি করছে কেন? আসেনি নাকি? সাদিকের কথা শেষ হলে রবি এদিক ওদিক তাকায়। কলেজের গেটের বাইরে এতগুলো পাখির মধ্যে তাদের টার্গেটকে খুঁজে বের করা ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। হাতের ছোট বোতলটার দিকে এক পলক তাকিয়ে বোতলটা আবারও আড়াল করে ফেলে সে। তারপর মোবাইলে একটা হিন্দি গান ছেড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে গেটের দিকে তাকিয়ে থাকে। এই মরতে চাস নাকি? আলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নৌশিন। হুশ করে পাশ দিয়ে একটা মিনি ট্র্যাক চলে যায় আলোর। বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। নৌশিন আলোর হাত ধরে রেখেছে। নিজেকে সামলে নিয়ে আলো নৌশিনের দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, থ্যাঙ্কস। নৌশিন আলোর হাত ধরে বলে, কি হয়েছে তোর? পুরো ক্লাসে অন্যমনস্ক ছিলি, একটু হলে আজ ট্রাকের নিচে পড়ে মরতি। সমস্যা কোথায়? আলো মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে বলে, কিছু না। নৌশিন হুট করে আলোর কপালে হাত দিয়ে বলে, গা গরম তোর, চল তোকে রিকশায় তুলে দেই, মোড়ের মাথা থেকে চল। দুজনে হাঁটতে থাকে। কিছুক্ষণ পরে আলো বলে ওঠে, সৈকত তোকে আর বিরক্ত করছিল? নৌশিন বলে, না, আমিও অবাক হচ্ছি আলো,
ও এত সহজে আমার পিছু ছেড়েছে, খুবই অবাক হচ্ছি। এসব কুকুরকে এইভাবেই সোজা করতে হয়। শুকনো গলায় বলে ওঠে আলো। সাদিক আর রবি তীক্ষ্ণ দৃষ্টিতে আলো আর নৌসিনের দিকে তাকিয়ে আছে। রবি অবাক হওয়ার মতো করে বলে, আসল কোনটা? দুটোর চেহারা তো এক। এখন কি করব? দুটো আঠার মতো লেগে আছে কেন? দুটোকে দেব নাকি? নৌসিন এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজতে থাকে। আলো পাশে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে। হঠাৎ করে নৌসিনের পার্স ব্যাগটা হাত থেকে নিচে পড়ে যায়। নৌসিন ব্যাগটা তোলার জন্য ঝুঁকে যেতেই হুশ করে তাদের পাশ দিয়ে একটা মোটর সাইকেল চলে যায়।